হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে জিকে সিরিজে ক্লাস করছিলাম। আজকে তার 7 নম্বর ক্লাস। অলরেডি আমরা 6টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি পঞ্চায়েত জিকে নামে। সেখান থেকে তোমরা ক্লাসগুলি করতে থাকো। আজকে আমরা 7 নম্বর ক্লাসে যে পঞ্চায়েত পরীক্ষাগুলো বিগত বছর হয়েছে সেখানে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দুটো ক্লাসের মধ্য দিয়ে, 7 নম্বর এবং 8 নম্বর ক্লাসে। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কারণ তোমাদের অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলো করলে। চলো দেখে নিই আমরা বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কি ধরনের মৃত্তিকা? বলো। তোমরা অপশনগুলো দেখে উত্তর করার চেষ্টা করো কমেন্টে। কমেন্টে জানাও তোমরা। বলো, সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, লবণাক্ত কাদামাটি বা লবণাক্ত মৃত্তিকা। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার মাটি কিন্তু লবণাক্ত স্বভাবের। ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে আরও কিন্তু বিভিন্ন ধরনের মাটি কিন্তু দেখা যায়। যেমন কি? যেমন হচ্ছে রাঢ় অঞ্চলে, কোথায় সেটা? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় লাল মাটি বা ল্যাটেরাইট মাটি কিন্তু দেখা যায়। উত্তরবঙ্গে তরাই ও পাহাড়ি মাটি কিন্তু দেখা যায় এবং সমভূমি অঞ্চলে কিন্তু পলি মাটি দেখা যায়। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মাটি দেখা যায়। চলো দেখো, দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, বা কি এসেছিল প্রশ্নটা। ভারতের সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলরেডি আমাদের 2027 জনগণনা কিন্তু শুরু হয়ে গেছে 27 সাপেক্ষে। বলো, সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর হবে কি? অপশন বি, 2011 সালে কিন্তু লাস্ট জনগণনা হয়েছিল। ঠিক আছে? ভারতের শেষ পূর্ণাঙ্গ জনগণনা অর্থাৎ পপুলেশন সেন্সাস 2011 সালে আয়োজিত হয়, যা ছিল 15তম হচ্ছে সেন্সাস। ভারতের প্রথম নিয়ন্ত্রিত পদ্ধতিগত এই সেন্সাস হয়েছিল কত সালে? 1881 সালে। ঠিক আছে? এবং তার আগে 1872 সালে লর্ড মেয়ো এর সময়ে প্রথম সেন্সাস কিন্তু হয়েছিল। কিন্তু পদ্ধতিগতভাবে হয়েছিল হচ্ছে 1881 সালে। এবং স্বাধীন ভারতে 1948 সালে সেন্সাস অ্যাক্ট কিন্তু আনা হয়। দেখো, তৃতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য ছদ্মনামে উপাধিতে ভূষিত হয়েছিলেন? বলো। যে বিক্রমাদিত্য এই ছদ্মনাম কার? এই ছদ্মনাম বা উপাধিতে ভূষিত হয়েছিলেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। আর যেসব ব্যক্তিগুলো রয়েছে অপশানে সেগুলো দেখে নিই। অন্যান্য উল্লেখযোগ্য উপাধি কি আর আছে? যেমন অশোকের। অশোকের উপাধির নাম কি? দেবনাম প্রিয় প্রিয়দর্শী। বিন্দুসারের উপাধির নাম কি? অমৃতঘাত। হর্ষবর্ধনের উপাধির নাম কি? শিলাদিত্য। সমুদ্রগুপ্তের উপাধির নাম কি? ভারত সম্রাট। স্কন্দগুপ্তের উপাধির নাম কি? হচ্ছে ভারতের রক্ষাকর্তা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের সংবিধানের 18 নম্বর আর্টিকেলে বা 18 নম্বর ধারায় কিন্তু এই উপাধি বিলোপের কথা কিন্তু বলা রয়েছে। বুঝতে পেরেছো? খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে তোমরা এই ক্লাসগুলো করলে 7 এর পরের ক্লাসটা 8 নম্বর, এই দুটো ক্লাস করলে বুঝতে পারবে যে বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। ঠিক আছে? দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায়? বলো। সঠিক উত্তর কি হবে? হুম? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, পুরুলিয়া। পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কিন্তু মালভূমি অঞ্চল দেখা যায়। যেমন কি ছোটনাগপুরের মালভূমি অংশ এই পুরুলিয়া। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবুরু। এটা পরীক্ষায় আসে। যার উচ্চতা কত? 677 মিটার। এখানকার মাটি কিন্তু মূলত লাল এবং ল্যাটেরাইট ধরনের হয়। দেখো, 5 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অবস্থান কোথায়? বলো। কোন রেখার কাছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন বি, কর্কটক্রান্তি রেখার কাছে। ঠিক আছে? কলকাতার ভৌগোলিক অবস্থান এই যে 22°33' হচ্ছে উত্তর অক্ষাংশের কাছাকাছি, যা 23.5° উত্তর অক্ষরেখা অর্থাৎ হচ্ছে কি কর্কটক্রান্তি রেখার হচ্ছে অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সারের কিন্তু খুব নিকটবর্তী। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া অর্থাৎ নদিয়ার কি কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলার কিন্তু উপর দিয়ে কিন্তু গেছে। কোন রেখা? কর্কটক্রান্তি রেখা।
দেখো 6 নম্বর প্রশ্ন কি আছে? কোন নিয়মে ৩ টি একই রকম তবে বিজাতীয় কোনটি? এটা পরীক্ষায় এসেছিল এগুলো সব। বলো এদের মধ্যে বিজাতীয় কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, দুধ। পনির, দই, ঘি এই ৩ টিই কিন্তু দুধ থেকে তৈরি হচ্ছে কি? একটি প্রক্রিয়াজাত বা দুগ্ধজাত হচ্ছে দ্রব্যাদি বা ডেয়ারি প্রোডাক্টস। কিন্তু দুধ নিজে একটি কিন্তু মৌলিক উপাদান, যার প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু বাকিগুলো তৈরি করা হয়। তাহলে এটাই কিন্তু বিজাতীয়। দেখো ৭ নম্বর প্রশ্ন দেখো। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন সি ৬ বছর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, তবে এর সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে ৬ বছর। ভারতীয় পার্লামেন্টে ২ টি কক্ষ, এক রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভার সর্বোচ্চ ২৫০ জন সদস্য কিন্তু থাকতে পারেন এবং যার মধ্যে ১২ জনকে কি রাষ্ট্রপতি মনোনীত করেন। ঠিক আছে? ৮ নম্বর প্রশ্ন। সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন এ ঋগ্বেদ। ঠিক আছে? আদি বৈদিক যুগে লিখিত ঋগ্বেদ হলো হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ। এটি ১০ টি মণ্ডলে কিন্তু বিভক্ত এবং এতে ১০২৮ টি হচ্ছে সূক্ত বা স্তোত্র কিন্তু রয়েছে। ঠিক আছে? ভারতীয় সঙ্গীতের উল্লেখ পাওয়া যায় কোথায়? সামবেদে। এবং ব্ল্যাক ম্যাজিক বা মন্ত্র ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ক যে বিষয় সেটা হচ্ছে পাওয়া যায় কোথায়? অথর্ববেদে। এগুলো জেনে রেখো। আমরা পড়েছি অলরেডি ঋগ-বৈদিক যুগ। যদি পড়তে চাও হিস্ট্রি প্লেলিস্টে যাবে সেখানে কিন্তু আমি ক্লাসগুলো করিয়েছি। বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে? দেখো ৯ নম্বর প্রশ্ন। হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন বি, তরাই। যে হিমালয়ের পাদদেশের স্যাঁতসেঁতে জলাভূমি এলাকা দার্জিলিং জেলায় হচ্ছে তরাই নামে কিন্তু পরিচিত। নদীর দ্বারা গঠিত নদীর দ্বারা গঠিত নতুন পলিযুক্ত উর্বর যে ভূমি তাকে আমরা কি বলি? খাদার। এবং পুরনো পলিযুক্ত জমিকে আমরা কি বলি? ভাঙর বলি। তাহলে নতুন পলি দিয়ে গঠিত তাকে আমরা কি বলি? হচ্ছে খাদার বলি। আর হচ্ছে যেটা প্রাচীন পলি বা পুরনো পলি দিয়ে সেটা হচ্ছে ভাঙর। এবং উত্তরবঙ্গের প্রাচীন পলিযুক্ত উঁচু ভূমিকে আমরা কি বলি? বারিন্দ্র ভূমি বলি। ঠিক আছে? উঁচু ভূমিকে আমরা কি বলি? বারিন্দ্র ভূমি। এবারে দেখো ১০ নম্বর প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কোনটি বা কোনগুলি? বলো। সঠিক উত্তর কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। তিস্তা কি? সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিস্তা। জলঢাকা কোথা থেকে? সিকিমের বিদাং হ্রদ থেকে হচ্ছে উৎপন্ন হয়েছে এবং রায়ডাক হচ্ছে চুম্বী উপত্যকা থেকে উৎপন্ন। এগুলো হচ্ছে সবগুলি হচ্ছে কি উত্তরবঙ্গের হচ্ছে প্রবাহী মানে বা উত্তরবঙ্গের উত্তর প্রবাহী হচ্ছে নদী। বুঝতে পেরেছো? এবারে দেখো ১১ নম্বর প্রশ্ন। সম্প্রতি জাতীয় সবুজ ট্রাইব্যুনালের অর্থাৎ কি এনজিটি এর চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? এটা ২০১৮ সালের প্রশ্ন পিআইকিউ। ঠিক আছে? এটা পিআইকিউ ২০১৮। তখনকার প্রশ্নের উত্তর অনুযায়ী হচ্ছে কি আদর্শ কুমার হচ্ছে গোয়েল ২০১৮ সালে অনুযায়ী। ঠিক আছে? কারণ পরিবেশ সুরক্ষা, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে হচ্ছে এই সংস্থা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে এই এনজিটির প্রধান পদে কে রয়েছেন? বিচারপতি কে রয়েছেন? প্রকাশ শ্রীবাস্তব। ঠিক আছে? দেখো ১২ নম্বর প্রশ্ন। বলো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? হচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি দ্য সংস অফারিং এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল তিনি পুরস্কার লাভ করেছিলেন। সিভি রমন তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে রমন এফেক্টের জন্য রমন এফেক্টের জন্য এবং অমর্ত্য সেন ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে এবং মাদার তেরেসা তিনি ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। এবারে বলো ১৩ নম্বর প্রশ্ন।
অক্সিজেনের রাসায়নিক সংকেত হলো কি? একবারে সহজ প্রশ্ন এটা। সবাই বলতে পারবে সেটা কি? অপশন বি O2 ঠিক আছে? আর পারমাণবিক সংখ্যা অক্সিজেনের কত? 8 বলো 14 নম্বর প্রশ্ন। ভারতের রেপো রেট কে ঘোষণা করে থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। আরবিআই দেশের মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন নিয়ন্ত্রণ এবং মনিটারি পলিসি পর্যালোচনার জন্য হচ্ছে রেপো রেট বা রিভার্স রেপো রেট এগুলো কিন্তু নির্ধারণ করেন। ঠিক আছে? এগুলো নির্ধারণ করে এবং আরবিআই 1935 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্ন। ভীম এই অ্যাপ কিসের সাথে সম্পর্কিত? বলো। সবাই জানো এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? এটা হচ্ছে অপশন এ ক্যাশলেস পেমেন্ট। ঠিক আছে? ভীম হলো ডিজিটাল ক্যাশলেস অর্থ লেনদেনের কিন্তু একটি ইউপিআই ভিত্তিক কিন্তু অ্যাপস। ইউপিআই কথাটির পুরো নাম কি? এটা পরীক্ষায় এসেছিল। খুব গুরুত্বপূর্ণ এটা। হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো 16 নম্বর প্রশ্ন দেখো। কি আছে? যে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ K2 আর কি নামে পরিচিত? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন সি গডউইন অস্টিনস। ঠিক আছে? গডউইন অস্টিন। K2 কারাকোরাম পর্বতশ্রেণীতে কিন্তু অবস্থিত। এটি গডউইন অস্টিন নামেও কিন্তু পরিচিত এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট এবং দ্বিতীয় হচ্ছে K2 এবং তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 17 নম্বর প্রশ্ন। বলো। SHG এর পুরো নাম বা সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম কি? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কি হবে? অপশন সি সেলফ হেল্প গ্রুপ মানে স্বনির্ভর গোষ্ঠী যেটা। ঠিক আছে? মহিলাদের নিয়ে। স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসএইচজি সাধারণত 10 থেকে 20 জনের একটি ছোট্ট ভলান্টিয়ারি গ্রুপ যা সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির কাজে কিন্তু কাজ করে। বুঝতে পেরেছো? দেখো 18 নম্বর প্রশ্ন। কোন ফলটিকে ত্রিপুরার রাজ্য ফল অর্থাৎ স্টেট ফ্রুট অফ ত্রিপুরা হিসেবে ঘোষণা করা হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ? সঠিক উত্তর কি হবে? অপশন বি কুইন আনারস। ঠিক আছে? ত্রিপুরা সরকার কুইন পাইনঅ্যাপেল একে হচ্ছে তাদের অফিসিয়াল স্টেট ফুড হিসেবে কিন্তু ঘোষণা করেছে। দেখো 19 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি কিন্তু অন্তর্ভুক্ত করেন। 1896 সালে হচ্ছে কংগ্রেসের যে অধিবেশন যেটা কলকাতা অধিবেশন কলকাতায় হয়েছিল আর কি অর্থাৎ কলকাতা অধিবেশন এই অধিবেশনে কিন্তু এই গানটি প্রথম গাওয়া হয় এবং এই উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহে কিন্তু পটভূমি বর্ণিত রয়েছে। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে যে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি কোন উপন্যাসে রয়েছে? সেটা হচ্ছে আনন্দমঠে। কত সালে গাওয়া হয়েছিল? 1896 সালে। কোথায় গাওয়া হয়েছিল? হচ্ছে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। ঠিক আছে? কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ। দেখো 20 নম্বর প্রশ্ন। বাংলার দুঃখ অর্থাৎ সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি দামোদর। ছোটনাগপুর মালভূমি খামারপাত পাহাড় থেকে সৃষ্ট দামোদর নদ প্রবল বন্যার জন্য পরিচিত ছিল বলে কিন্তু একে বাংলার দুঃখ কিন্তু বলা হতো। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 592 কিমি। এই নদীর প্রধান উপনদী বরাকর এবং এর উপর হচ্ছে মাইথন পাঞ্চেত কোনার বাঁধ কিন্তু নির্মিত হয়েছে। ঠিক আছে? এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। 7 এবং 8 নম্বর ক্লাস যেটা আমরা কি নিয়ে আলোচনা করব? হচ্ছে PYQ জিকে নিয়ে। ঠিক আছে? এই দুটো ক্লাস কিন্তু তোমরা মন দিয়ে করে কেউ ফাঁকি দিও না। সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।